গত কয়েক সপ্তাহ ধরে বিশ্ব রাজনীতির ভেতরে ভেতরে এক ধরনের চাপ উত্তেজনা তৈরি হয়েছে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও আড়ালে এমন কিছু আলোচনা চলছে যা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের নতুন করে ভাবতে বাধ্য করছে। বিভিন্ন আন্তর্জাতিক ও গণমাধ্যম গোয়েন্দা সূত্রে দাবি করা হচ্ছে, ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে এমন খবর ছড়িয়েছে যে ইরান উত্তর কোরিয়াকে একাধিক সাবমেরিন দিতে পারে। কিছু বিশ্লেষক বলছেন সংখ্যাটা 1 বা 2 নয়, প্রায় 7টি পর্যন্ত সাবমেরিন হতে পারে। যদিও এই তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবুও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই খবর সামনে আসার পর অনেকেই বলছেন, যদি সত্যি ইরানের সাবমেরিন উত্তর কোরিয়ার হাতে যায় তাহলে এর প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা, সামরিক ভারসাম্য এবং ভবিষ্যতের কৌশলগত হিসাব নিকাশে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। উত্তর কোরিয়ার নৌবাহিনী কাগজে কলমে বড় হলেও তাদের অনেক সাবমেরিন প্রযুক্তি বেশ পুরনো, বেশিরভাগই সোভিয়েত আমলের নকশার উপর ভিত্তি করে তৈরি করা। ফলে আধুনিক রাডার ও নজরদারি প্রযুক্তির সামনে ততটা কার্যকর নয় বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা। এই পরিস্থিতিতে ইরানের কাছ থেকে তুলনামূলক আধুনিক প্রযুক্তি পাওয়া গেলে তা উত্তর কোরিয়ার জন্য বড় কৌশলগত সুবিধা হতে পারে। ইরানের যে সাবমেরিনগুলোর কথা বলা হচ্ছে সেগুলো আকারে খুব বড় নয়, এগুলো সাধারণত মাঝারি বা ছোট আকারের, কিন্তু পানির নিচে তুলনামূলকভাবে কম শব্দ করে চলতে পারে। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী এই ধরনের সাবমেরিনের ওজন প্রায় 600 টনের কাছাকাছি। এগুলো গভীর পানিতে কাজ করতে পারে এবং বিশেষ করে অগভীর সমুদ্র এলাকায় কার্যক্রম চালানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই সাবমেরিনগুলো সাধারণত টর্পেডো, নৌ মাইন এবং অ্যান্টিশিপ মিসাইল বহন করতে সক্ষম। কিছু প্রতিবেদনে বলা হয়েছে উন্নত সংস্করণে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল সক্ষমতাও যুক্ত করা হয়েছে, তবে এসব তথ্য পুরোপুরি নিশ্চিত নয়। পারস্য উপসাগরের মতো অগভীর জলের এলাকায় এই ধরনের সাবমেরিনের বহুদিন ধরেই সফলভাবে নজরদারি করে আসছে। এই অঞ্চলটি এমনিতেই আমেরিকা সহ বিভিন্ন দেশের নৌযান টহল দেয়, সেখানেই টহল দেয় এই সাবমেরিন। বিভিন্ন সূত্রে বলা হয় এটা উন্নত 6th জেনারেশনের রাডারকেও ফাঁকি দিতে সক্ষম। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান অত্যাধুনিক বিদেশি প্রযুক্তি সরাসরি না পেলেও নিজেদের মতো করে তারা এই সাবমেরিন প্রযুক্তিকে গোপনে উন্নত করার চেষ্টা চালিয়েছে। এখন যদি সেই প্রযুক্তি উত্তর কোরিয়ার হাতে যায় তাহলে তা শুধু একটি সামরিক লেনদেন হবে না, বরং দুই অঞ্চলের শক্তির ভারসাম্যে বেশ বড়সড় পরিবর্তন আসতে পারে। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমে এমনও রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে কয়েক মাস আগে উত্তর কোরিয়া ইরানকে নজরদারি ড্রোন সরবরাহ করেছিল। তখন ইরান ইসরায়েল উত্তেজনার সময়ে সেই ড্রোন ব্যবহার করা হয়েছিল বলে দাবি ওঠে। এই ড্রোন সফলভাবে নজরদারি চালিয়ে ইরানের ক্ষয়ক্ষতি কমিয়ে এনেছিল। সেই সময় থেকেই আন্তর্জাতিক মহলে আলোচনা চলছিল। এখন সাবমেরিনের খবর সেই প্রশ্নের উত্তর অনেকটাই দিয়ে দিচ্ছে। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, যদি উত্তর কোরিয়া এই ধরনের সাবমেরিন পায় তাহলে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী সেগুলো পরিবর্তন বা উন্নয়ন করার চেষ্টা করতে পারে। উত্তর কোরিয়া অতীতে বিদেশি প্রযুক্তি নিজেদের মতো করে পরিবর্তন করার নজির দেখিয়েছে। ফলে ভবিষ্যতে এই সাবমেরিনগুলো কতটা আধুনিক হবে তা নিয়েও আলোচনা চলছে। এই খবর প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। একইভাবে ইরান বা উত্তর কোরিয়াও প্রকাশ্যে কোনো বিবৃতি দেয়নি। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশও বিষয়টি মনোযোগ দিয়ে দেখছে, কারণ সাবমেরিন একবার পানির নিচে চলে গেলে সেটাকে খুঁজে বের করা এবং তার গতিবিধি বোঝা খুবই কঠিন হয়ে পড়ে। সব মিলিয়ে বলা যায়, ইরান ও উত্তর কোরিয়ার সম্ভাব্য সাবমেরিন সহযোগিতার খবরটি সাধারণ কোনো খবর হিসেবে দেখা হচ্ছে না, যদিও এখনও অনেক প্রশ্নের উত্তর স্পষ্ট নয়। ঠিক কী ধরনের সাবমেরিন, কতগুলো পাঠানো হবে, কী শর্তে দেওয়া হচ্ছে, আদৌ পাঠানো হচ্ছে কিনা, এসব বিষয় নিশ্চিতভাবে জানা যায়নি। কিন্তু এটা সত্য, বিশ্বের বড় বড় সামরিক লেনদেনগুলো সবসময় চুপচাপভাবেই হয়ে থাকে।